বিংশ শতাব্দীর 50 কিংবা 60-এর দশকে পশ্চিমা মিডিয়ায় যে দেশকে নিয়ে যে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে উপহাস করে নিয়মিত প্রচ্ছদ ছাপানো হতো, আজ সেই একই দেশ সুবিশাল অর্থনৈতিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে এক আমেরিকা ব্যতীত সমগ্র ইউরোপের দেশগুলোর জিডিপি কিংবা ফরেক্স রিজার্ভ একত্র করলেও এখন আর সেই দেশের সমান হবে না। পয়েন্ট জিরো ডিগ্রি আজকের ভিডিওতে আমরা এমন একটি দেশের উত্থান সম্পর্কে জানতে চলেছি যারা মাত্র 4 দশকে শূন্য থেকে বিশ্ব পরাশক্তিতে পরিণত হয়েছে। বলা যায় জিরো থেকে হিরো হওয়ার একটি দেশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশটিকে মাত্র 40 বছর আগেও পৃথিবীর গরিব দেশগুলোর মধ্যে একটি ধরা হতো, কিন্তু বর্তমানে তারা বিশ্ব অর্থনীতির দ্বিতীয় সমৃদ্ধশালী দেশ। তাদের রয়েছে বিশ্বের তৃতীয় ক্ষমতাধর সামরিক শক্তি, রয়েছে পারমাণবিক অস্ত্র। বলছি পৃথিবীর অন্যতম পরাশক্তি চীনের কথা। 60-এর দশকে চীন আফ্রিকান অনেক দেশের চেয়েও গরিব ছিল, কিন্তু শেষ এই 40 বছরে এই দেশটি তার অর্থনীতিকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। কিন্তু চীন কিভাবে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হলো, এই বিষয়টি অনেকটাই অলৌকিক বটে। তবে বলতেই হবে চীনের এই অভূতপূর্ব উন্নতির পেছনে ছিল শক্তিশালী নেতৃত্ব ও গঠনমূলক পরিকল্পনা। বর্তমানে এই দেশটি শুধু বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি এবং রপ্তানিকারকও নয়, সেই সাথে সারা বিশ্বের মধ্যে সেরা বিনিয়োগকারীও বটে। যেসব উন্নয়নশীল দেশ চীনের সাফল্যকে অনুকরণ করে, সেসব দেশের জনসাধারণের বেশিরভাগই চীনের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। তারা নিজের দেশের জন্য একটি রোল মডেল হিসেবে চীনকে দেখে। কিন্তু চীনের এই উত্থান মাত্র অল্প কয়েকদিনের। 40-50 বছর আগেও চীন ছিল দরিদ্র দেশগুলোর একটি। কোনো বন্ধুরাষ্ট্র ছিল না, কারোর সাথে কূটনৈতিক সম্পর্কও ছিল না। কোনো দেশের উপর কর্তৃত্ব খাটানো তো ছিল অনেক দূরের কথা। আর বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তির দেশ হয়ে উঠেছে। আজকের আলোচনাটা তাই চীনের এই উত্থানকে কেন্দ্র করেই। 1978 সালে যেখানে চীনের জিডিপি ছিল $150 বিলিয়ন, সেখানে 2025 সালে তা দাঁড়িয়েছে 18.53 ট্রিলিয়নে। 1979 সাল থেকে প্রতি 8 বছরে গড়ে চীন তার অর্থনীতির আকার দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। 1980 থেকে 2012 সালের মধ্যে দেশটির 80 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠেছে। 80-র দশকে চীনে শিল্পায়ন ও নগরায়ন ব্যাপকভাবে শুরু হয়। 1960 থেকে 78 সাল পর্যন্ত দেশটির 16 থেকে 18% মানুষ শহরে বাস করত। 2000 সালে এটি বেড়ে দাঁড়ায় 36% এবং 2011 সালে তা হয় প্রায় 51%। দ্রুত শিল্পায়নের ফলে মানুষ শহরমুখী হয় এবং মাথাপিছু আয়ও বৃদ্ধি পায়। অথচ চীনের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। চীনের প্রতিষ্ঠাতা মাও সে-তুং যখন শাসন ক্ষমতায় ছিলেন, তখন দেশটিতে কঠোর সমাজতন্ত্র চালু ছিল। কৃষকদেরকেও স্বাধীনভাবে চাষাবাদ করতে দেওয়া হতো না। আর তখন কোনো বিদেশি রাষ্ট্রের সাথে চীনের কোনো বাণিজ্যিক সম্পর্কও ছিল না। অথচ একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল হলো বৈদেশিক বাণিজ্য। তবে অবস্থার পরিবর্তন ঘটে মাও সে-তুংয়ের মৃত্যুর পর, যখন ডেং জিয়াওপিং ক্ষমতায় আসেন এবং চীনের অর্থনৈতিক উন্নতির জন্য নানা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন। তার সংস্কার নীতির ফলে চীনের অর্থনৈতিক কৃষি নির্ভর থেকে শিল্প নির্ভর হয়ে উঠেছিল। কৃষকদেরকে নিজস্ব জমি চাষ করার অধিকার দেওয়া হয়েছিল, জীবনযাত্রার মান উন্নত করা হয়েছিল এবং খাদ্যের ঘাটতিও কমানো হয়েছিল। যদিও মাও সে-তুং তার শাসনামল থেকেই অনেক সংস্কার নীতি গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি এর বাস্তবায়ন করার সুযোগ পাননি। 1976 সালে ডেং জিয়াওপিং শাসন ক্ষমতায় এসে একবার জাপান সফর করে দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবলিত জাপান কিভাবে তাদের অবস্থার পরিবর্তন করে একটি উন্নত ও অর্থনৈতিক সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। জাপানের এমন আমূল পরিবর্তন তার নজর কাড়ে এবং সেখান থেকে তিনি অনেক কৌশল রপ্ত করে তা নিজ দেশের উপর প্রয়োগ করেন। জিয়াওপিং চীনের নাগরিকদের জন্য দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবন নিশ্চিত করার জন্য 1979 সালে আধুনিকীকরণের লক্ষ্য হিসেবে শিয়াওকেং সোসাইটি গঠন করেন। 4 দশকের সংস্কার ও উন্মুক্তকরণের পর চীন এখন এই লক্ষ্যের খুব কাছাকাছি। প্রাচীনকাল থেকে চীন বিশাল আয়তনের ও বিশাল জনসংখ্যার দেশ হিসেবে পরিচিত ছিল। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার ভ্রমণ কাহিনীতে চীনের যে বর্ণনা দিয়েছিলেন, সেখানে উল্লেখিত চীনের রেশম কাপড়, তেলচিত্র, রং, মনোহারী দ্রব্যের কদর সারা বিশ্ব জুড়ে ছিল। পরবর্তী সময়ে বিংশ শতাব্দীতে এসে চীনের শাসকগণ দেশকে শিল্পায়নের দিকে এগিয়ে নিয়ে যায়। দেশের বিশাল জনসংখ্যাকে ধীরে ধীরে দক্ষ জনশক্তিতে পরিণত করার চেষ্টা করে। সস্তা ও সহজলভ্য শ্রম ও কাঁচামালের মাধ্যমে অচিরেই এই জনশক্তিকে কাজে লাগিয়ে শিল্প উৎপাদনে দ্রুত অগ্রগতি লাভ করে। এভাবে অতি অল্প সময়ের মধ্যে চীন একটি রপ্তানি নির্ভর শিল্পোন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। চীনের শিল্প খাতে গৃহীত প্রবৃদ্ধির কৌশল দেশটিকে বৃহত্তম উৎপাদনকারী হওয়ার সুযোগ দিয়েছে, যে কারণে চীনকে বিশ্বের কারখানা বলা শুরু হয়। চীনের বৃহৎ শিল্পগুলোর মধ্যে বিদ্যুৎ উৎপাদন, অপরিশোধিত তেল উৎপাদন, সিমেন্ট, আয়রন, স্টিল, কয়লা শিল্প, অটোমোবাইল শিল্প প্রভৃতি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে চীন পুরো পৃথিবীর প্রায় 60% সিমেন্ট একাই উৎপাদন করে। এছাড়াও বর্তমানে চীন পৃথিবীর 1 নম্বর রপ্তানিকারক দেশ।
চীন তার ছোট শহর এবং বন্দর শহরগুলিকে শিল্পকেন্দ্রে পরিণত করে, ফলে বিশ্বজুড়ে চীনা পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পায়। 1979 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মাঝে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় বিদেশি বিনিয়োগের দ্বার খুলে গিয়েছিল। এভাবে চীনা অর্থনীতির উন্মোচন প্রচুর পরিমাণে অন্যান্য বৈদেশিক বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে এবং অনেক পশ্চিমা কোম্পানিও চীনে তাদের জ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়িক কার্যক্রম স্থানান্তর করে। এটি চীনি শিল্প কার্যক্রমকে আরও জোরদার করেছে এবং ধীরে ধীরে চীনকে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করেছে। চীনের সাফল্যকে অনেক উন্নয়নশীল দেশ এবং তাদের নেতারা অনুকরণ করা শুরু করে। এর প্রধান কারণ হলো চীন তার কোটি কোটি জনসংখ্যাকে দারিদ্রতা থেকে বের করে আনতে এবং তাদের জীবনযাত্রার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সক্ষম হয়েছিল। বিশ্বায়নের যুগে চীন উন্নত ও উন্নয়নশীল দেশের সাথে প্রতিযোগিতায় না নেমে তার সম্পদের সদ্ব্যবহার ও একত্রিত করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য স্থানীয় শিল্পকে সঠিক প্রণোদনা দিয়েছিল, আর এই চীন মডেল তাদেরকে অর্থনৈতিক পরাশক্তি বানাতে সাহায্য করেছে। চীনের অর্থনৈতিক উন্নতির পেছনে আরেকটি কারণ হলো কমিউনিস্ট পার্টির পঞ্চবার্ষিক পরিকল্পনা। চীনারা এরকম বেশ কয়েকটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিল। এর মধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা 1981 থেকে 1985 ছিল জাতীয় উন্নয়ন এজেন্ডাগুলোর মধ্যে প্রথম। এই পরিকল্পনার মূল কাজটি ছিল পুনর্বিন্যাস, পুনর্গঠন, একত্রীকরণ এবং উন্নতির নীতি অব্যাহত রাখা। অর্থনৈতিক প্রবৃত্তিকে বাধাগ্রস্তকারী অতীত পরিকল্পনা থেকে অবশিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আরও চেষ্টা করা। এই পরিকল্পনা জাতীয় অর্থনীতির উন্নতির ধারা অব্যাহত রাখে, চীনের আধুনিকীকরণকে এগিয়ে নিয়ে যায় এবং জনগণকে ক্রমাগত তাদের জীবিকা উন্নত করতে সক্ষম করে। চীন পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সাথে সংযুক্ত। 1990-এর দশকে চীন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশিয়া উন্নয়ন ব্যাংকে যোগ দেয়। এই অংশগ্রহণ চীনা নীতিকে মুক্তবাজার অর্থনীতির দিকে পৌঁছে দিয়েছে। 2001 সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়। চীন এই আন্তর্জাতিক নেটওয়ার্কগুলিতে প্রবেশ করার পর তাদের অর্থনীতি যেন আরও চাঙ্গা হয়ে উঠেছে। 1978 সাল থেকে অর্থনৈতিক সংস্কার নীতি কার্যকর হওয়ার ফলে রপ্তানি বৃদ্ধি পায় এবং সেই সাথে চীন বিশ্ব অর্থনীতিতে একটি নতুন ভূমিকায় অবতীর্ণ হয়। এখনকার দিনে আমরা যে সমস্ত পণ্য ব্যবহার করে থাকি তার অর্ধেকের বেশি মেড ইন চায়না লেভেলযুক্ত, অথচ এমন চিত্র একসময় ছিল না। চীন সুলভ মূল্যে পণ্য উৎপাদন করার কারণে খরচও কমিয়ে ফেলতে পেরেছে, তাই বিশ্ববাজারে চীনা পণ্যের প্রচুর চাহিদা তৈরি হয়েছে। পণ্য রপ্তানিতে সুবিধার জন্য চীন বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। চীনের জাহাজ নির্মাণ শিল্প তার অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম অংশ। এই শিল্পে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে উৎপাদন 2000 সালে 10%-এরও কম থেকে 2014 সালে প্রায় 50%-এ উন্নীত হয়েছিল। এইভাবে এই শিল্পে তারা বিশ্বের বৃহত্তম উৎপাদনকারী হয়ে উঠেছে। 2000-এর দশকের গোড়ার দিকে চীন পোশাক, জুতা, কম্পিউটার উপাদান এবং সামুদ্রিক খাবারের বৃহত্তম সরবরাহকারী হয়ে ওঠে। 2009 সাল থেকে চীন বিশ্বের বৃহত্তম পণ্য রপ্তানিকারক হয়েছে, যা পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে ছিল। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে বহু দেশ শিল্প সহযোগিতার সুযোগ বাড়িয়ে দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তার কারণে চীন আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয়দের সাথে তার সম্পর্ক জোরদার করার জন্য গত এক দশকে যথেষ্ট সম্পদ বিনিয়োগ করেছে। চীনের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণী ক্রমাগতভাবে ল্যাটিন আমেরিকার পণ্যের শীর্ষ ভোক্তা হয়ে উঠেছে। তারা কলম্বিয়া থেকে তেল, চিলি থেকে তামা এবং উরুগুয়ে থেকে গরুর মাংস আমদানি করছে। চীনা কমিউনিস্ট পার্টির একটি মূল বৈশিষ্ট্য হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা 2015 সালে সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিল। 2021 সালের গোড়ার দিকে 19টি ল্যাটিন আমেরিকান এবং ক্যারিবিয়ান সরকার $1 ট্রিলিয়ন মার্কিন ট্রান্সকন্টিনেন্টাল বাণিজ্যের নেটওয়ার্কে যোগদান করেছে। এটি শুধুমাত্র চীনের ক্রমবর্ধমান প্রভাবকে নির্দেশ করে না, বরং আগামী কয়েক দশক ধরে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অনুকূল অর্থনৈতিক সুযোগ নিশ্চিত করবে। চীনের অন্যতম একটি নীতি হল ওয়ার বাই আদার মিনস, বা সামরিক সংঘাত ছাড়াই তারা অনেক ভূরাজনৈতিক উদ্দেশ্য সফলভাবে অর্জন করেছে। চীনের এই কৌশল মূলত অর্থনৈতিক কারণের উপর নির্ভর করে। যেমন চীন কতিপয় দেশকে আর্থিকভাবে সাহায্য করার বিনিময়ে তার আঞ্চলিক এবং বৈশ্বিক উত্থানকে সমর্থনের জন্য ওইসব দেশের উপর নিজের প্রভুত্ব বিস্তার করছে। এতে করে চীনের ক্ষমতা বাড়ছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের জন্য অর্থনৈতিক ও নিরাপত্তা উভয় ক্ষেত্রে হুমকির সৃষ্টি করে। কারণ চীন মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করছে। সেই সাথে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে শিল্প খাতের প্রবৃদ্ধির জন্য বিভিন্নভাবে আর্থিক সাহায্য করেছে। এদিকে এসব আর্থিক সুবিধাভোগী দেশগুলি সাধারণত এসব সাহায্যের শর্ত ও প্রয়োজনীয়তা পূরণ করতে গিয়ে আরও চাপের সম্মুখীন হয়। যেমন চীনা সরকারি এবং বেসরকারি উভয় কর্পোরেশনই আফ্রিকায় অবকাঠামো, জ্বালানি এবং ব্যাংকিংয়ে ব্যাপকভাবে বিনিয়োগ করে। তাদের লক্ষ্য হল স্বল্প সুদের ঋণের মাধ্যমে নির্মাণ প্রকল্পে সহায়তা করে আফ্রিকায় বিনিয়োগ করা।
বাণিজ্য বাড়াতে এমন বিনিয়োগ চীনের রুট অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের একটি অংশ। ফলে বাণিজ্য বৃদ্ধি এবং আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এভাবে চীন একটি বৈশ্বিক অর্থনৈতিক পরাশক্তি হিসেবে তার মর্যাদা প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশেও চীনের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করেছে। চীন অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হতে যেসব নীতি কৌশল পদ্ধতি প্রয়োগ করেছে, সেই সব নীতি ও কৌশল কিন্তু পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ প্রয়োগ করেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। এর কারণ হলো এসব দেশ বিশাল বিশাল সমস্যা থেকে উত্তরণ পেতে এমন নীতি গ্রহণ করেছিল। আর চীনের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হলো চীনের এমন গুরুতর সমস্যা ছিল না। তারা চেয়েছিল নিজেদের অবস্থার উন্নয়ন ঘটাতে। তারা ছিল তাদের লক্ষ্যে অবিচল, সাথে ছিল বুদ্ধিমান নীতি নির্ধারক ও পরিশ্রমী জনশক্তি। চীনের উত্থান দেখিয়ে দেয় যে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, মেধা, পরিকল্পনা, বলিষ্ঠ নেতৃত্ব, পরিশ্রম ও প্রযুক্তি একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। আমাদেরও এই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।